এদিকে তৃণমূল কাউন্সিলরের মারে এক 81 বছরের বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গ্রেফতার করা হয়েছে উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে, এবং তৃণমূল কংগ্রেস 6 বছরের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করেছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পালকে দেখুন। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে, ক্যামেরাম্যান শুভঙ্কর লা তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূলের যিনি ওয়ার্ড কাউন্সিলর, তার কার্যালয়, এবং এখানেই চায়ের দোকানের সামনে তিনি বসেছিলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি কি দেখেছেন জেনে নেব। আপনি তো কালকে এসেছিলেন, চায়ের দোকানে বসেছিলেন, কি হয়েছিল? রবীন্দ্রবাবু কোথায় বসেছিল? এইখানটা বসছিল, তারপরে আর পাশে শশী কিশোরী বলে আর একজন বসেছিল, আমি ওদিকটা বসেছিলাম। কি দেখলেন? দেখলাম হঠাৎ ওই যে মারা গেছেন আর কি, সে আর তার ছেলে এসে ওর সঙ্গে ধাক্কাধাক্কি করছিল, তার সাথে ওই রবীন ভট্টাচার্যের সঙ্গে। কারা ধাক্কা মারছে? তারা? হ্যাঁ, তারা ধাক্কাধাক্কি করছিল। তারপর রবীন বোধহয় ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে ওই বৃদ্ধ? হ্যাঁ, তুলসী অধিকারী ওর নাম। এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। তারপর যা শুনলাম হসপিটালে গিয়ে মারা গেছে। এই হলো ঘটনা। গালিগালাজ করেছে কে? তৃণমূল কাউন্সিলর সবাই করেছে, ও যেরকম করেছে ও করেছে, উভয় পক্ষই তর্কাতর্কি করেছে, গালিগালাজ করেছে, এখানে তর্কাতর্কি হয়েছে দুজন। কি নিয়ে ঝামেলা? ও সেটা আমি জানতাম না, পরে জানলাম ওদের বাড়ি ওখানে নিয়ে গন্ডগোল। সেটা আমার জানতাম না, ওটা আমার জানার বিষয় ছিল না। পরে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এইখানে ঠিক এই চায়ের দোকানের এই সামনের যে এখানেই বসেছিলেন, এবং সেখানেই ঘটনার সূত্রপাত, এবং সেখান থেকেই ধাক্কাধাক্কি। তারপরে তুলসী অধিকারী পড়ে যান, এবং তারপরে অসুস্থ অবস্থায় তাকে এখানে শোয়ানো হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেনা হাসপাতালে নিয়ে গেলে তুলসী অধিকারীকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়, এবং অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন এই তুলসী অধিকারীর পরিবার, এবং দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল এবং বেআইনি নির্মাণ, এবং সেই বিষয়টি 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েও ছিল। কিন্তু তৃণমূল কাউন্সিলর তাদের কথায় কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপও নেননি। এবং যেহেতু বাড়ির সামনে বহুতল তৈরি হচ্ছে এবং কোনো জায়গা না ছেড়ে তাদের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূল পুরসভাকে তারা লিখিতভাবে অভিযোগ জানান, এবং অভিযোগের ভিত্তিতে পুরসভার তরফ থেকে নোটিশ ইস্যু করা এবং পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর তার পরপরই এই ঘটনা। আর এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পাল্টা কি বললেন কুণাল ঘোষ, দেখুন। এই ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 1, 2, 3, 4 করে পয়েন্ট করে করে যতগুলো চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, উত্তর দেওয়ার মুরদ নেই, উত্তর দেওয়ার মুখ নেই, উত্তর দেওয়ার সৌজন্য নেই তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে অ্যাপিয়ার করে সওয়াল করে সমস্ত কটি পয়েন্ট কার্যত সবই এর আগের রায়তে এবং সেদিনকার রায়তেও মান্যতা দিয়েছেন, এবং নির্বাচন কমিশনকে সমস্ত যা যা বলার বলেছেন আগের দিনই। ফলে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষকে, এমনকি মতুয়াদের, রাজবংশীদের, বহু হিন্দুকে তারা যেভাবে বিপদে ফেলেছে বিজেপি, এখন নানা ধরনের নাটক করার চেষ্টা করছে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। গত বুধবারের পর আজ সর্বোচ্চ আদালতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি রয়েছে। দুপুর 2টায় সেই মামলার শুনানি শুরু হবে। কথা বলবো সৌভিক মজুমদার, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌভিক, আজকে মূলত এই শুনানিতে কোন কোন দিকে নজর থাকবে?
দেখো, তুমি জানো যে মূলত যে অভিযোগ গতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন বা করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে এই মামলার বিচার পর্বের একটা অংশ এগোবে। মূলত তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য ছিল এই যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এবং যে নিয়োগ প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন সম্পন্ন করেছে, সেই মাইক্রো অবজারভারদের যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলি থেকে এই মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে এবং এই মাইক্রো অবজারভারদের মূল যে কাজ, সেই মূল কাজটা হলো যে এ রাজ্যের যারা বৈধ ভোটার রয়েছে সেই বৈধ ভোটারদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, সেটাই এই মাইক্রো অবজারভারদের মূল কাজ বলে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। এখন এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে গোটা বিষয়টা মোটেই এরকম নয়। তারা অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিন্তু এ রাজ্যের কাছ থেকে ক্লাস 2 অফিসার চেয়েছিলেন, অফিসারদের নাম চেয়েছিলেন, কিন্তু এ রাজ্যের পক্ষ থেকে মাত্র 80 জন ক্লাস 2 অফিসারের নাম দেওয়া হয়েছিল। ফলত বাধ্য হয়ে তারা এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছেন। এখন মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল যে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করার মূল কারণ হচ্ছে যে বিএলওদের হাত থেকে, ইআরওদের হাত থেকে, এইআরওদের হাত থেকে এবং ডিইওদের হাত থেকে যে ক্ষমতা রয়েছে নাম সংযোজন করার বা নাম বাদ দেওয়ার, সেই ক্ষমতা কেড়ে নেওয়াই কিন্তু এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করার মূল উদ্দেশ্য। কিন্তু কমিশনের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মনে হয়েছিল যে এই গোটা বিষয়টাতে পর্যাপ্ত পরিমাণ সরকারি কর্মী, এ রাজ্যের কর্মী, ক্লাস 2 অফিসার, সেটা যদি নির্বাচন কমিশনকে দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো আর এই মাইক্রো অবজারভারদের প্রয়োজন হবে না এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগও কিন্তু আর তখন থাকবে না। এইরকম একটা পরামর্শ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে পরবর্তী শুনানির দিন অর্থাৎ আজকে সেই সংখ্যক কর্মীর নাম আজকে সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে হবে সরকারকে এবং সেই পর্যাপ্ত পরিমাণ যদি কর্মী তারা দিতে পারেন সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদের প্রয়োজনীয়তা থাকছে না বলেই তোমার সুপ্রিম কোর্টের তরফ থেকে আগের দিনের পর্যবেক্ষণে বলা হয়েছিল। ফলে সরকারের তরফ থেকে এই প্রায় 8,500 ক্লাস 2 অফিসারের নাম সেটা দেওয়া আজকে সম্ভব হয় কিনা সেদিকে আমাদের চোখ থাকবে। এবং এর পাশাপাশি তুমি জানো আগের দিন বলা হয়েছিল বা অভিযোগ করা হয়েছিল যে এখানে পদবীর ছোট ছোট ভুলের জন্য একাধিক নাম বাদ দেওয়া হয়েছে, বহু ব্যক্তিকে তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে এবং এই হিয়ারিংয়ের জন্য তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। এই ধরনের অভিযোগও কিন্তু গতদিন মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি, মুখোপাধ্যায় এবং মুখার্জি এই ধরনের যে পদবীর পরিবর্তন হয় এবং যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, এই ধরনের পরিবর্তনের কারণেও বহু নাম বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়া হবে এই ধরনের আশঙ্কা তিনি প্রকাশ করছেন। ফলে সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল বা পরামর্শ ছিল যে বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে এই ধরনের এ রাজ্যের আধিকারিকদের কমিশনে নিয়োগ করতে পারলে সেক্ষেত্রে এই হিয়ারিংয়ে ডাকা লোকের সংখ্যা হয়তো কমবে, ভোটারদের সংখ্যা হয়তো কমবে এবং গোটা বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত যে পরিমাণ অভিযোগ আসছে সেই অভিযোগের সংখ্যা হয়তো কমানো যাবে। এই ধরনের একটা পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছিল। ফলে এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কি বক্তব্য আজকে থাকে সুপ্রিম কোর্টের সামনে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তুমি জানো যে গতদিন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন যে একেবারে প্রথম এসআইআর অর্থাৎ 2002 সালের এসআইআর এর প্রায় 24 বছর পর এই এসআইআর কেন হঠাৎ করে হচ্ছে সেই বিষয়টা বোধগম্য নয়। তিনি এই অভিযোগ করেছিলেন যে একেবারে নির্বাচনের মুখে কেন এই এসআইআর করা হচ্ছে সেটাও কিন্তু বোধগম্য নয় এবং তিনি স্পষ্টত বলেছিলেন যে কার্যত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এ রাজ্যের যারা ভোটার রয়েছেন সেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই এই এসআইআর করা হচ্ছে। তিনি বলেছিলেন যে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে সুবিচার পাচ্ছেন না। নির্বাচন কমিশনকে 6বার চিঠি লেখা হয়েছিল, আবেদন করা হয়েছিল, সেই আবেদনের কোনো রকম উত্তর তারা পাননি। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআরের নামে যেটা চলছে সেইটা কিন্তু কার্যত সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেছিলেন যে একেবারে অল্প সময়ের মধ্যে এই এসআইআরটা করা হচ্ছে, ফলে এত বড় একটা প্রক্রিয়া সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগা প্রয়োজন সেই পর্যাপ্ত সময় হাতে না নিয়ে নির্বাচন কমিশন তারা এই এসআইআরের প্রক্রিয়া সংগঠিত করছেন। ফলে এই একাধিক অভিযোগও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে করা হয়েছিল। ফলে আর কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে তুমি জানো এই মামলার যে বিচার প্রক্রিয়া আছে সেটা শুরু হবে, শুনানি শুরু হবে এবং সেইটা আরম্ভ হলে তারপরে কিন্তু বাকি বিষয়টাও স্পষ্ট হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।